সুপ্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিনে আপনাদের স্বাগতম। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, যিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং শুরু থেকে ছাত্রদল ও পরবর্তীতে বিএনপির রাজনীতিতে নানা ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। বিগত ১৫ বছর তিনি নানাভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আজকে আমরা তার দীর্ঘ রাজনৈতিক জীবন সম্পর্কে যেমন জানব, তেমনি দেশের বর্তমান পরিস্থিতি, আগামীর রাজনীতি সম্পর্কেও তার চিন্তা ভাবনা জানব। সেই সাথে কথা বলবো তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কেও। রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ প্রতিদিন আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি। মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী হয়ে কিভাবে আসলে রাজনীতিতে সম্পৃক্ত হলেন এবং বিএনপির রাজনীতিতেই কেন? দেখুন, আমি মেডিকেল কলেজ 1981 সালে ভর্তি হই। ভর্তি হওয়ার পরেই আমি সিদ্ধান্ত নিই যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করব। আপনারা জানেন যে 1975 সালে এই দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের পর এদেশের ক্ষমতায় আসেন স্বাধীনতার মহান ঘোষক, সত্যিকারের দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি দেশের জন্য মুক্তিযুদ্ধ করতেন, মুক্তিযুদ্ধের মহানায়ক, চ্যাট ফোর্সের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেটি তিনি জনগণের সামনে উপস্থাপন করেন এবং তিনি তার সেই দেশপ্রেমের রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র, তার সততা এবং দেশের জনগণের জন্য যার যে কর্মসূচি, 19 দফা কর্মসূচি, একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, দেশে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার যে তার প্রচেষ্টা, সেইগুলি আমাকে আকৃষ্ট করে এবং তার আদর্শের প্রতি আমি আকৃষ্ট হই। আমি আমার ছাত্র জীবন, বিশেষভাবে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি ঢাকা কলেজে, তখন থেকে আমি রাজনীতির প্রতি আকৃষ্ট হই এবং আমি আনুষ্ঠানিকভাবে মেডিকেল কলেজে ভর্তির পরে আমি ছাত্রদলে যোগদান করি। মূলত বলা যায় যে জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনি অবশ্যই ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছেন। তো ছাত্র রাজনীতির সময়টা আসলে আপনার সেই সময় কেমন ছিল? আপনি কি ধরনের ভূমিকা পালন করেছেন? দেখুন, আমরা যখন ছাত্র রাজনীতিতে যোগ দেই 1981 সালের 3রা মার্চ, তারপরে জানেন যে 1981 সালের 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু সংখ্যক দেশদ্রোহী সেনাবাহিনী কর্তৃক তিনি নিহত হন, শাহাদাত বরণ করেন। তারপরের সময়টা তো আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যে বিএনপির জন্য বা আমাদের জন্য বা ছাত্র দলের জন্য কারোর জন্য বিষয়টা সুখকর ছিল না। তারপর 1982 সালে 24শে মার্চ আমাদের সেই সময় স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদ দেশে সামরিক শাসন জারি করেন। তারপরে সেই প্রতিকূল পরিস্থিতি পার হয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নেন এবং তিনি বিএনপির দায়িত্ব নিয়ে সারা দেশে বিএনপিকে সংগঠিত করা, বিশেষভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি নজর দিয়েছেন ছাত্রদলের উপর। আমরা মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে করা মানুষ, ছাত্র সংগঠন, তার হাতে আমরা গড়ে উঠেছি, তার নেতৃত্বে আমরা গড়ে উঠেছি, বেড়ে উঠেছি। তো সেই সময়টা তো স্বাভাবিকভাবে এরশাদের 19 তার পতন না হওয়া পর্যন্ত হুসেন মোহাম্মদ এরশাদের আমরা কিন্তু সেই সময়টাকে আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে একদিকে ছাত্র সংগঠনকে গড়ে তোলা, ছাত্র সংগঠনের শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো, অন্যদিকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের সেই সময়টা কেটেছে। আমাদের মনে করেন 1990 সাল 6 ডিসেম্বর এরশাদের পতন হয়। সেই সময়টা আমাদের আন্দোলন সংগ্রাম, সংগঠন, পাশাপাশি পড়াশোনা, এইভাবেই কেটেছে আমাদের। মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি করার সময় আপনি আসলে কি ধরনের ভূমিকা পালন করেছেন বা কোনো পদে ছিলেন কিনা? মেডিকেল কলেজে আমি প্রথমেই যখন আমাদের কমিটি গঠনের বিষয় আছে 1982 সালে 24শে মার্চ সামরিক শাসন জারির পরে স্বাভাবিকভাবে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। সবাই রাজনীতিতে আসতে পারতো না, যারা একসময় ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিল এবং যারা ছাত্র দল করতো সক্রিয়ভাবে, স্বাভাবিকভাবে প্রতিকূল পরিস্থিতির সবাইকে আমরা পাইনি। তখনই আমরা ছাত্র দলের আমরা কমিটি করি, নানান ছোট কর্মসূচি, আমাদের নবীনবরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান কর্মসূচির মাধ্যমে আমরা ছাত্র দলকে আমরা গড়ে তুলি। এবং প্রথমে আমার ছাত্র দলে আমি মেডিকেল কলেজ শাখার যুগ্ম সম্পাদক ছিলাম, তারপরে তো মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি এবং মেডিকেল কলেজে পর অবস্থায় আমি ময়মনসিংহ
জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। আচ্ছা, তাহলে তো বলা চলে যে মেডিকেল কলেজের শিক্ষার্থী থাকাকালীনই আপনি আসলে জাতীয় রাজনীতিতে এটা জাতীয় রাজনীতি মানে কি ছাত্র রাজনীতি, যা বোঝায়, ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়। আচ্ছা, তাহলে জাতীয় রাজনীতিতে গাজীপুরে আপনি গাজীপুরে বিএনপি রাজনীতিতে কবে সম্পৃক্ত হন? আমি আসলে মেডিকেল কলেজ আমি পাশ করি 1987 সালে মে মাসে। তারপর আপনারা জানেন যে আমার 1 বছর ইন্টার্নি অবস্থায় আমাদের ট্রেনিং করতে হয়, প্রশিক্ষণ করতে হয় ডাক্তার হওয়ার পর। সেই প্রশিক্ষণকালীন সময় আমার একটা স্মৃতি, সেটা হলো যে সেই সময় আমি আমাদের জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন খুব সম্ভব কবি মোশাররফ করিম। আপনারা অনেক আগের কথা মনে আছে কিনা, কবি মোশাররফ করিমের নেতৃত্বে তখন ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ইত্যাদি জায়গায় আমরা তখন জিয়া পরিষদ করি। মেডিকেল কলেজ থেকে পাশ করে যখন আমি ঢাকায় আসি, ঢাকায় এসে আমরা তখন ডাক্তাররা একত্রিত হয়ে আমরা ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ গঠন করি। আপনার ড্যাব, যেটি আজকে খুবই জনপ্রিয় সংগঠন চিকিৎসকদের, সেই ড্যাব প্রতিষ্ঠা করি। আমি ড্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তার পরবর্তীতে পেশাজীবী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। 1989 সালে আমাদের এলাকা থেকে, তখন আমাদের এলাকার নেতা ছিলেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিক, আমাকে এলাকায় বিএনপির রাজনীতিতে আমন্ত্রণ জানান এবং তার আমন্ত্রণেই বলা চলে যে আমি আমার এলাকায় বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হই। আচ্ছা, সে সময় আসলে আপনার দলের জন্য আপনার ভূমিকা কি ছিল, কি কি দায়িত্ব আসলে পালন করেছেন? তখন তো আসলে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিক সাহেব যে দায়িত্ব দিতেন সেটাই করতাম এবং সেই সময় বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন উপজেলা, পৌরসভায় কাউন্সিলের মাধ্যমে বিএনপির কমিটি করা, বিএনপির কর্মসূচির সংগঠন করা, বিএনপির নেতাকর্মীদেরকে সংগঠিত করা, ছাত্রদেরকে সংগঠিত করা, যুবদল যুব সমাজকে সংগঠিত করা ইত্যাদি দায়িত্ব আমার উপর ছিল, সেগুলো আমি পালন করেছি। গত 17 বছর আসলে 111 থেকে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির যারা রাজনীতিতে যুক্ত ছিলেন তারা আসলে নানাভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। তো ওই সময়টা আপনার আসলে কিভাবে কেটেছে? আপনি কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন কিনা? এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, ঠিক না? আমরা সবাই নির্যাতিত হয়েছি। আপনার বলেন পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সর্বত্র সবাই নির্যাতিত হয়েছে। আমরা সবাই অসংখ্য মামলা, জেল খাটা, গ্রেফতার হওয়া ইত্যাদি তো বিষয় ছিল। তারপর আপনার আমাদের পরিবারে পারিবারিকভাবেও আপনারা জানেন যে বিএনপির পরিবারের লোকজনও, আমাদের পরিবারের লোকজনও নির্যাতিত হয়েছে। আমার 17 বছরে আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা পিজি হাসপাতাল, সেখানে আমার চাকরি ছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেখান থেকে আমাকে চাকরিচ্যুত করেছে 2010 সালে। তারপরে আমি একটি প্রাইভেট মেডিকেল কলেজে চাকরি করি। সেখানে আমি অবশ্য আমি অধ্যাপক হয়েছি মেডিকেল কলেজে। তারপর নানানভাবে আমরা নির্যাতিত হয়েছি। আপনার মামলা হয়েছে, হামলা হয়েছে। আমাদের পরিবারের আমার সাথে নাম সম্পৃক্ত, যদি আমার পরিবারের আমার ভাই যারা ছিল তারা কোনো ভালো চাকরিতে যেতে পারে নাই, ভালো জায়গায় মানে কোথাও প্রতিষ্ঠিত হবে এরকম কোথাও যেতে পারে নাই। আমার ছেলে মানে বিসিএস পরীক্ষা দিতে রাজি হয়নি, সে কারণ হলো সে আমার ছেলে, সেই জন্য হবে এরকম নির্যাতন। তবে আমি মনে করি যে নির্যাতন আমার উপর হয়েছে বা আমাদের উপর হয়েছে, তার চেয়ে অনেক বেশি নির্যাতন হয়েছে আমার নেত্রীর উপর, দেশনেত্রীর উপর। নির্যাতন হয়েছে আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের উপর। তারা পারিবারিকভাবে আরাফাত রহমান কুকুকে হারিয়েছেন। আজকে মা ছিলেন জেলে, আর তার সেই অবস্থায় আরাফাত কুকু যদি মায়ের কাছে থাকতেন, আজকে সুচিকিৎসা পেতেন, হয়তো আজকে তিনি মারা যেতেন না। আমাদের নেতা জননেতা তারেক রহমানের উপর কীভাবে আপনার নৃশংসভাবে তাকে করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আপনারা দেখেছেন, এখন দেখা যায় অনেক ছবি, তাকে ঝুলিয়ে, তাকে আঘাত করে, তাকে মানে অনেক আহত করা হয়েছে। এরকম নির্যাতন হয়েছে। ম্যাডামকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে, জেল খাটানো হয়েছে, পুরান ঢাকায় তাকে জেলে কারারুদ্ধ রাখা হয়েছে। সেইগুলির তুলনায় আমাদের নির্যাতন কিছুই না, আমরা মনে করি যে এটা স্বাভাবিক। ছাত্র জনতার অভ্যুত্থানের আসলে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তার 1 বছর পার হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে আসলে রাজনীতিতে সার্বিকভাবে কী ধরনের পরিবর্তন হয়েছে, আপনি পরিবর্তনটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে মানুষের মধ্যে প্রত্যাশা অনেকটা বেড়ে গেছে। মানুষ মনে করে যে রাজনীতি একটা গুণগত পরিবর্তন হবে। মানুষ বিশ্বাস করে যে এই দেশে গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
ভবিষ্যতে আর কোনো দিন মানুষের ভোটাধিকারের জন্য জীবন দিতে হবে না, লড়াই করতে হবে না। মানুষ বিশ্বাস করে যে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হবে, কোনো বিদেশি শক্তি অপশক্তি এই দেশকে শাসন করবে না, কোনো বিদেশি শক্তির নির্দেশে এই দেশ পরিচালিত হবে না। এগুলি মানুষ মনে করে যে আজকে যে বৈষম্যের বিরুদ্ধে প্রথম যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে মানুষের প্রত্যাশা, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এগুলি মানুষের প্রত্যাশা। এটা তো প্রত্যাশা, আসলে মানে মানুষের প্রত্যাশার সাথে বাস্তবতার আসলে মিল কতটুকু? আপনি কি মনে করেন যে মানুষ যে ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে যে গণ আন্দোলনে যুক্ত হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে? এই আশাকাঙ্ক্ষা এখন পূরণ হওয়ার বিষয় না, পূরণ হওয়ার বিষয়টা আমি মনে করি ভবিষ্যতে হবে। কারণ জানেন যে 1 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিকভাবে একটা সুষ্ঠু পরিবেশটা মানে তৈরি করা, নিশ্চিত করাটাই ছিল বড় বিষয়। এখন অনেকটাই সেটি নিশ্চিত হয়েছে। আমরা মনে করি, আমি বিশ্বাস করি যে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, এবং সেটি যদি খুব যে ঘোষিত সময় যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, সেটি যদি হয়, সেটা অবশ্যই আমি মনে করি দেশের জন্য, জাতির জন্য মঙ্গলজনক। আচ্ছা, আপনি আসলে যেমনটা বলছিলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, তো নির্বাচনকে কেন্দ্র করে আপনার পরিকল্পনা কি? আমার ব্যক্তিগত পরিকল্পনা, আমি তো আমাদের যে নির্বাচনী এলাকা গাজীপুর 3, আমাদের শ্রীপুর পৌরসভা এবং গাজীপুর সদরের 3টি ইউনিয়ন, সেখানে আমরা কাজ করছি। আমি কাজ করছি ব্যক্তিগতভাবে, দীর্ঘদিন যাবৎ মানুষের এলাকার মানুষের সাথে যোগাযোগ, সেখানে প্রচেষ্টা করছি। 1918 সালে আমি মনোনয়ন পেয়েছিলাম, যদি ঐক্য ফ্রন্টের এক প্রার্থীর জন্য সেই আসনটি আমাকে ছেড়ে দিতে হয়। তো আমি মনে করি যে সেই আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এবং আমি মনোনয়ন প্রত্যাশী, দল আমাকে যদি মূল্যায়ন করে অবশ্যই আমি সেখানে প্রার্থী হব, নির্বাচন করব। আচ্ছা, আপনি মনোনয়ন পেলেন ধরেন, তো গাজীপুর 3 আসনের মানুষ আসলে আপনাকে কেন ভোট দেবে? আপনি এমপি নির্বাচিত হলে তাদের জন্য কি কাজ করবেন? গাজীপুরের মানুষ আমি তো গাজীপুরের মানুষ নিজে, প্রথমত স্থানীয়। আমি গাজীপুর শ্রীপুরে আমার বাড়ি, ওইখানে আমি জন্ম হয়েছে, আমি বেড়ে উঠেছি গাজীপুরের মানুষের পাশে। গাজীপুর হলো আমার সবচেয়ে স্বপ্নের জায়গা, আমার জন্মস্থান। মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, এবং চিকিৎসক হিসাবে আপনি জেনে থাকবেন যে মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমি সবসময় মানুষের পাশে থাকি। শুধু চিকিৎসা নয়, যে কোনো সমস্যাতে কিন্তু আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবং আমি মনে করি যে মানুষের সাথে যে আমার সম্পর্কটা, আত্মার সম্পর্কটা, তাদের সাথে যে হৃদ্যতা, তাদের পাশে থাকা, এবং বিশেষভাবে বিগত 17 বছর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলনে আমার যে ভূমিকা, সেটিকে অবশ্যই মানুষ মূল্যায়ন করবে, বিএনপিকে মূল্যায়ন করবে। কারণ বিএনপি একমাত্র দল যারা গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অনেক হাজার মানুষ, নেতাকর্মী জীবন দিয়েছে, মানুষ গুম হয়েছে, মানুষের পারিবারিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং আমার যে ভূমিকা রাজনীতিতে বা মানুষের জন্য, সেটার প্রতি মানুষের অবশ্যই খেয়াল থাকবে, অবশ্যই মানুষ সেটি বিবেচনা করবেন। আচ্ছা, আপনি এমপি নির্বাচিত হলে স্পেসিফিক কোনো বিষয় আছে যেটা আসলে আপনি ওই এলাকার জনগণের জন্য করবেন, যারা এতদিন সেটা থেকে যারা বঞ্চিত ছিল, এরকম কোনো ব্যাপার কি আছে? দেখুন, আমাদের গাজীপুর আপনারা জানেন যে একটা শিল্প অধ্যুষিত এলাকা, অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, এবং শিল্প প্রতিষ্ঠানগুলি গড়ে উঠছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে, পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান হয় নাই। যার জন্য এই পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান না হওয়ার কারণে কিন্তু আজকে গাজীপুর অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে শিল্প প্রতিষ্ঠানগুলি তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, এটিকে তারা বর্জ্য কোনো ব্যবস্থাপনা নেই, তাদের যে এগুলি আপনার পরিশোধিত করে যে বর্জ্য বা বলে ফেলা উচিত, সেটা তা ফেলে না। তারপরে তাদের অপরিকল্পিতভাবে শিল্প প্রতিষ্ঠান করার পরে জলাবদ্ধতা তৈরি হয়েছে, মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। কৃষি বান্ধব একটা শিল্প প্রতিষ্ঠান করার কথা ছিল, কৃষি জমি ধ্বংস করে নির্বিচারে তারা কিন্তু এগুলি করছে। একটা সঠিক নেতৃত্ব না থাকার কারণে, একটি গণতান্ত্রিক সরকার না থাকার কারণে একটি দুর্নীতিবাজ সরকার যা করে, সেই দুর্নীতিবাজ সরকারের নেতৃত্বে আজকে যে শিল্প প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে, সেগুলিকে সুপরিকল্পিতভাবে সাজানো দরকার। আর গাজীপুর হলো আপনার একটি এমন জায়গা যেখানে
সারা দেশের মানুষ থাকে, সারা বাংলাদেশের মানুষ থাকে। আমরা বলি যেটা গাজীপুরটা মিনি বাংলাদেশ, সারা দেশের মানুষ এখানে থাকে। এখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষা করা দরকার। শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে এখানে মাদকের বিস্তার ঘটেছে, মাঝে মাঝে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, নানানভাবে দুর্নীতি, অনিয়ম, মানে নানান কিছু ঘটে। সেজন্য আমি মনে করি যে এই গাজীপুরকে একটি পরিবেশ বান্ধব শিল্পোন্নত এলাকা হিসেবে গড়ে তোলা দরকার। আমি মনে করি যে এখানে জলাবদ্ধতা সহ যেসব জটিলতা তৈরি হয়েছে সেগুলির সমাধান করা দরকার। আমি মনে করি যে গাজীপুরকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকের একটা বিস্তার ঘটেছে ব্যাপকভাবে সারা দেশের মতো আমাদের গাজীপুরও মাদকে আক্রান্ত, মাদকে আমাদের ছেলেরা মাদক আসক্ত হয়ে যাচ্ছে। আমি সেজন্য বিশ্বাস করি যে আমাদের গাজীপুর এলাকাটিকে মাদক মুক্ত করা দরকার, সন্ত্রাস মুক্ত করা দরকার, দুর্নীতি মুক্ত করা দরকার, পরিবেশ বান্ধব শিল্পোন্নত গাজীপুর এলাকা আমরা করতে চাই। আচ্ছা, তো সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে দীর্ঘদিন আপনাদের রাজনীতি ও নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আসলে মনে হচ্ছে এবারের লড়াইটা হবে জামায়াতে ইসলামী ও আপনাদের। তো জামায়াতে ইসলামী তো আপনাদের গত নির্বাচনগুলোতে আপনাদের মিত্র ছিল, তো তাদের সঙ্গে এই লড়াইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, রাজনীতি কোনো স্থায়ী মিত্র বলতে কিছু নাই। যার যার আদর্শিক লড়াই আছে, যার যার আদর্শিক উদ্দেশ্য আছে, যার যার আলাদা ম্যানিফেস্টো হবে। কারা দেশকে কিভাবে গড়বেন সেটা তাদের নিজস্ব ব্যাপার। জনগণ সেটি কাদের আদর্শটাকে গ্রহণ করবে সেটা জনগণের বিষয়। তা আমরা মনে করি গাজীপুরে, বিশেষভাবে গাজীপুরে জামাত ইসলামী অত শক্তিশালী কোনো মানে ভিত্তিতে নাই, অবস্থানে নাই। আমরা বিশ্বাস করি যে গাজীপুরের যে আসনগুলি আছে সেই আসনগুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।